এই অবৈধ সরকার প্রধান ডক্টর ইউনূসের যে প্রশাসন, তারা যে কত ধরনের মিথ্যাচার করছে, আপনি যে কথাটি বললেন তার একটা জ্বলন্ত প্রমাণ। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে যে আপনাদের নেতাকর্মীরা আটক হয়েছে নাকি মাহফুজ আলমকে বা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার ঘটনায়? ধন্যবাদ আপনাকে, আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে বলি, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য বাঙালি জাতি, কেন যে বঙ্গবন্ধু তার জীবনের সব কিছু দিয়ে এই দেশটিকে স্বাধীন করে দিয়ে গেছেন, এটা একটা দুর্ভাগ্য। তাকে লক্ষ্য করে এই অবৈধ সরকার প্রধান ডক্টর ইউনূসের যে প্রশাসন, তারা যে কত ধরনের মিথ্যাচার করছে, আপনি যে কথাটি বললেন তার একটা জ্বলন্ত প্রভাব। আমি দেখলাম তারা প্রেস রিলিজ দিয়েছে, এই প্রেস মিনিস্টার নাকি মর্তুজা সাহেব, উনি বলেছেন একাধিক নেতাদের, আওয়ামী লীগের হামলাকারীদের হত্যা করা। আমরা হামলাকারী ছিলাম না সেখানে। এই দেশ একটা আইনের দেশ। আমরা যখন ছিলাম, উনি তখন অবরুদ্ধ অবস্থায় ছিলেন কনসুল জেনারেলের অফিসে। ওনার ওস্তাদ, ওনার শিক্ষক, ওনার গুরু, ওনার নিয়োগদাতা মাহফুজকে নিয়ে কঠিন সময় পাস করেছেন 24 তারিখে সেই 6টি ঘন্টা কনসুল জেনারেলের অফিসে। আমরাও সেখানে গিয়েছি আমাদের অ্যাঙ্গার জানানোর জন্য। আমি যাওয়ার আগে পুলিশ ডিপার্টমেন্টে গেছি, পুলিশের কাছে আমি একটি কথাই বলেছি, যে লোকটি এখানে আসে আজকে একটা মত বিনিময় সভার আয়োজন করেছে কনসুল জেনারেল, এই লোকটি হলো বাংলাদেশের তথাকথিত ছাত্রদের নিয়ে যে কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শত শত মানুষকে হত্যা করার যে মিটাকুলাস ডিজাইনের সে মাস্টার প্ল্যান, সে মিটাকুলাস ডিজাইনের মাধ্যমে তোমাদের মতো পুলিশ ৩,৫০০ পুলিশকে হত্যাকারী এই ব্যক্তিটি, সেই ব্যক্তি এটার সভা হবে, সেখানে আমাদের অ্যাঙ্গার জানাতে এসেছি। আমি তোমাদের সহযোগিতা কামনা করছি। পুলিশ ডিপার্টমেন্ট আমাকে বলেছে, ইউ ডু what you want but don't hit anybody, don't call us, we are with you। পুলিশ, তুমি পুলিশের কথা বলছো, উই আর উইথ ইউ। এবং একই কথা আমি গত পরশুদিনও বিভিন্ন পুলিশ প্রিসেন্টে আমি মেসেজটা দিয়েছি। আমরা 22 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে লোকটি এখানে এসে বাংলাদেশের অবৈধ সরকার প্রধান, অনির্বাচিত, অসাংবিধানিক সরকার প্রধান, সে সত্যিকারী অর্থে বাংলাদেশ, সারা বিশ্বে একটি দেশ আছে যে দেশে কোনো বৈধ সরকার নেই, সেই অবৈধ সরকারের প্রধান উনি জাতিসংঘে আসারও তার যোগ্যতা নাই, কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়ে উঠেছে। তাকে আমরা আমাদের অ্যাঙ্গার, আমাদের রূপ, আমাদের যে ভয়ঙ্কর রূপটা আমরা তাকে দেখাবো এদেশের আইনের মধ্যে দিয়ে। আমি আবারও বলছি, এই খবর অবৈধ মিথ্যা খবর, এই খবর দিয়ে এই মর্তুজা সাহেব তার চাকরি ঠিক রাখতে চাচ্ছেন, এই খবর দিয়ে মোজাম্মেল হক সাহেব, কনসুল জেনারেল সাহেব তার চাকরির রক্ষা করতে চাচ্ছেন। কারণ ওই দিনের যে ঘটনাটা ঘটেছিল সেটা এই মর্তুজা সাহেব, এই মোজাম্মেল হক সাহেব তার ওই ভদ্র মহিলাকে নিচে নামিয়ে দিয়ে আমাদের লোকের উপর আক্রমণ করা চালিয়েছিল, বঙ্গবন্ধুর ব্যাপারে কটূক্তি করতেছিল। আপনি বিশ্বাস করেন, বঙ্গবন্ধু সম্বন্ধে যদি আমার সামনে কেউ কোনো কথা বলে, তাকে তো আমি আনচ্যালেঞ্জ হিসেবে ছেড়ে দিতে পারি না। এই দেশের আইনে তাকে আমরা অবশ্যই প্রতিহত করব, যেমনটি করব ডক্টর ইউনূস যখন থেকে এই বাংলা, এই যুক্তরাষ্ট্রের মাটিতে পদার্পণ করবে এবং তার দেশ ত্যাগ করার আগ পর্যন্ত আমরা তাকে অবরুদ্ধ করে রাখবো এই দেশের আইনের আওতায়। জি, বুঝতে পেরেছি। গোলাম মুর্তজা গতকাল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তার নামে মিথ্যাচার করা হচ্ছে। তিনি বলছেন যে তিনি নাকি বলেছেন যে তিনি নাকি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেছেন, এরকম একটি হয়েছে, এবং কেউ কেউ বলছেন একটি মামলা হয়েছিল। এটি গোলাম মুর্তজা তার ফেসবুকে লিখেছেন, কিন্তু তিনি সেখানে কিন্তু কোথাও লেখেননি যে কেউ গ্রেফতার হয়েছে। পরবর্তীতে তিনি একটা প্রেস রিলিজ দিয়েছেন। রাহাত মিনাজ, আমাকে বলতে পারেন নাকি সরকারের থেকে এই স্ববিরোধিতা কেমন করে তিনি করেন? আমি ছোট্ট করে বলি, আমি হচ্ছি সাংবাদিকতার শিক্ষক। আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি একটা ছোট্ট বিষয়ে মতামত দেওয়ার জন্য এখানে এসেছি। আসলে সরকারের নানা দিকে কে কি করছেন, কার কি অবস্থান, সেটা আমার পক্ষে জানা খুব একটা সম্ভবপর নয়। তবুও আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি একজন শিক্ষক হিসেবে কয়েকটা কথা আমি বলা প্রয়োজন মনে করি আর কি। হ্যাঁ, দেখেন, আমি যেটা খুব সহজ করে মনে করি,
এটা যে সরকার প্রধানই হোক না কেন আর কি, হ্যাঁ, এটা সকল ক্ষেত্রেই এই যে জাতিসংঘে আপনার যখন কোনো বাঙালি বা বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান যান, হ্যাঁ, সেটা আপনি কেউ কেউ বৈধ মনে করেন, কেউ অবৈধ মনে করেন, হ্যাঁ, কেউ নির্বাচিত মনে করেন, কেউ অনির্বাচিত মনে করেন, নানা ধরনের আপনার ট্যাগ আছে। কিন্তু এই ধরনের একটা সফরকে কেন্দ্র করে ধরেন জাতিসংঘের সামনে ক্রমাগত যে হাঙ্গামাটা তৈরি হয়, মানে ধারাবাহিকভাবে এর আগেও হয়ে আসছে, এখন তো সিচুয়েশন আরো অন্যরকম, হ্যাঁ, এই যে বিষয়গুলো ঘটে, এটা কি আমাদের সভ্যতার জন্য ভালো কিছু? দুনিয়াতে অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে কি এই ধরনের কোনো কিছু তৈরি হয়? এটা আমি জানি না, কিন্তু আমি খুব হয় সামান্য হয় হয়। মানসিক। আমি বলি হয় জাতিসংঘ, আমি যদি ভুল বলেন নাকি ডক্টর সিদ্দিক, আপনি আপনি আমার চেয়ে আরো বেশি দিন যান সেখানে, আপনি বলতে পারবেন। প্রত্যেক মানে বেশি, বিশেষ করে আমাদের দেশগুলোতে, আমাদের মতো মনে করেন এশিয়ান দেশে কিংবা আফ্রিকান দেশগুলোতে, এখানে বিভিন্ন মানুষজন তাদের দাবি দাওয়া নিয়ে তাদের সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে জাতিসংঘের যে হেডকোয়ার্টার তার চারপাশে সমবেত হয়। প্রত্যেকটি দেশের জন্য আলাদা আলাদা জায়গা থাকে এবং তারা আগে থেকে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে রাখতে হয়, তাই কিনা ডক্টর সিদ্দিকুর রহমান? অবশ্যই। আমার মনে হয় আমাদের তরুণ শিক্ষক উনি হয়তো অনেকটা জানেন না। এটা একটা সবার আবেগ, সবার দাবি প্রকাশের একটা মুক্ত স্থান এটা। যেমন বাংলাদেশের সেই প্রেস প্রেস যে প্রেসের ওটা কি বলে, ওখানে যে সবাই মিলে মিটিং করতেছে প্রেস ক্লাবের সামনে, তেমনি এটা একটা তীর্থস্থান। যারা যদি আজকে গাজার কথা বলি, গাজা প্রতিদিন মানুষ হত্যা করতেছে, আপনি জানেন এখনই নিউ ইউনিয়নের সামনে লোকে লোকারণ্য বিভিন্ন। আমি আপনার সাথে তর্কে যাচ্ছি না, মানে আমি আমি জানার জন্যই বলছি আর কি। হ্যাঁ, আমরা তো ওই দিন আমি আপনাকে করতেছি না, আপনার জানার জন্য বলছি। এটা কিন্তু আমি এই দেশে প্রায় 50 বছর হলে আছি এবং সরকারে থাকতেও আমি ওখানে যেতাম, যখন সরকারের বিরুদ্ধে তখনও যেতাম। এটা আমাদের এখানে এটা কালচার বলতে পারে। এবং এখানে কিন্তু খুব একটা অঘটন কোনোদিন এখানে দাঁড়িয়ে কথা বলা, সরকার বিরুদ্ধে কথা বলা, এটা চিন্তাও করতে পারবেন না। বিভিন্ন দেশে আমাদের কি আর অত্যাচার হয়, বিভিন্ন দেশে মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই সরকারগুলোর বিরুদ্ধে যে প্রতিবাদ এখানে হয়, এটা অসাধারণ। এবং এত সুন্দরভাবে অনেকে ধর্মীয় নামাজ পড়তেছে, অনেকে তাদের নিজের ধর্মের মধ্য দিয়ে যে একটা কালচার, সেটা দিয়ে তাদের অ্যাঙ্গার, তাদের দাবি তারা এটা একটা ভালো জায়গা, এটা একটা আসল জায়গা। যে মেসেজটা প্রায় 200টা দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে আছেন, তারা কিন্তু দেখে যান কতটুকু তারা নিয়ে যাবেন, কতটুকু। কিন্তু আমরা যারা, যেমন আজকে আমাদের যে অবস্থাটা হচ্ছে, আমরা কিন্তু এরকম, আমি যেটা বলি ভয়ঙ্কর রূপ আমরা আগে নিই। কেন নিয়েছি জানেন? ভয়ঙ্কর রূপটা গ্রহণ করেছি ডক্টর ইউনূস কয়েকদিন আগে তথাকথিত ঐক্য কমিশন যেটা করেছে। কিসের ঐক্য রে ভাই? বাংলাদেশে ৭১-এর পরে বাংলাদেশ স্বাধীনতার নিচে কিসের ঐক্য উনি করতে চাচ্ছেন? সেই সবাই উনি কি কথা বলেছেন? আমি প্রফেসর মানুষ, আমিও শিক্ষকতা করেছি আপনার মতো কোন তরুণ বয়সে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি সহকারী অধ্যাপক ছিলাম এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি ছিল, সেই শিক্ষক সমিতি আমি আপনার মতো বয়সে আমি সাধারণ সম্পাদক ছিলাম 3 বছর। আমি বলি যে কথাটা ডক্টর ইউনূস তার ভাষণে বলেছে, জানে কি বলেছে? আপনি শিক্ষক মানে আমরা বুঝতে পারবো না তার অর্থটা হলে উনি বলেছেন ওনার কাছে আলাউদ্দিনের প্রদীপ এসেছে, সে আলাউদ্দিনের প্রদীপ ঘষা দিয়ে উনি দৈত্য বের করছেন এবং দৈত্যরা আলাউদ্দিন যেভাবে করেছেন, যে দৈত্যকে উনি যা বলতেন, তুমি অমুককে মেরে ফেলে দেবে, তুমি ওই দেশে ওইটুকু আমাকে দখল করতে, ওই দৈত্য করে দিত। ওনার দৈত্য হলো আমাদের ছাত্র সমাজ। উনি বলেছেন এই ছাত্র সমাজের এই দৈত্য দিয়ে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে, নতুন বাংলাদেশ উনি শুরু করবেন, নতুন বাংলাদেশের প্রবর্তন করবেন। এবং সেখানে উনি কি করবেন? গত বছর এখানে যে কথাটা আমাদের একদম সাংবাদিক ভাইয়ের সামনে উনি বলে গেছেন, পুরোনো কথা বাদ দেন, ৭১-এর কথা বাদ দেন, স্বাধীনতা আপনার নতুন দেখেন না আপনি কিছু রিসেট বাচন দিয়ে আমরা এটাকে পুশ করে ওটাকে শেষ করে দিয়েছি। তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ দাঁড়ায় উনি ৭১-এ বিশ্বাস করে না, বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে না, পতাকায় বিশ্বাস করে না, উনি জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে না, জাতির পিতা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে। ওনার বিশ্বাস সেই ৭১-এর আগে যারা বাংলাদেশ চায়নি তাদের বিশ্বাসী হয়ে উনি এখানে। আমি একটি যোগ করি, ওখানে এসে যেটা আপনি যোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি আমাদের ভয়ঙ্কর রূপটা দেখাবো। সেই ভয়ঙ্কর রূপটা সে দেখার জন্য এখন অংশীদার হিসাবে জামাত
বিএনপি এনসিপি, আমি দেখলাম কিছুক্ষণ আগে প্রেস রিলিজ দেখলাম, সরকারি ভাবে বলা হয়েছে তারা যাচ্ছে সরকারের অংশীদার হিসেবে ওই 3টি দল। আমি তো আপনার এই সুযোগ করে দিয়ে দিয়েছেন, আমি তাদের বলবেন ভাই ডক্টর ইউনূসের দিন শেষ হয়ে গেছে। ডক্টর ইউনূস আর বাংলাদেশে বেশি দিন তার জোরপূর্বক অবৈধ হবে আর থাকতে পারবে কেন? বিএনপির মতো দল তোমরা তার সাথে অংশীদার হয়ে এখানে আছো, তোমরা একটু বিবেচনা করে দেখো ভাই। এখানে কিন্তু আবার বাংলাদেশের প্রবাসীরা তাদের ভয়ঙ্কর রূপটা ডক্টর ইউনূসকে দেখিয়ে দিবে। ডক্টর ইউনূসকে 22 তারিখ থেকে ততদিন থাকবে এখানে, এ দেশের আইনের আওতায় তাকে আমরা অবরুদ্ধ করে রাখবো ইনশাল্লাহ। জি, এমনিতে রাহাত মিনাজ, আপনার কাছে কি মনে হয় যে এরকমটি কি আগে কখনো ঘটেছে? যে মানে ধরেন এর আগেও তো তত্ত্বাবধায়ক সরকার, আমার ঠিক মনে পড়ছে না কোন তত্ত্বাবধায়ক সরকার জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছিলেন কিনা। হ্যাঁ, 1/11 সরকারের তো জয়েন করার কথা, তো যোগ দিয়েছে হ্যাঁ, ফখরুদ্দিন সাহেব যোগ দিয়েছিলেন ওখানে। আমরা ওই সময় উনি যেখানে গেছেন, আমরা তখন বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে আমরা পাশাপাশি দাঁড়িয়ে আমরা তার বিক্ষোভ করেছি। জি জি, তো কিন্তু এরকম মানে অন্য রাজনৈতিক দলকে সফর সঙ্গী করার নজির কি আছে নাকি বাংলাদেশে? আমি এখানে একটু যোগ করি, ওইভাবে নাই। 2018 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনের সময় জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে এসে আমাদের যা 14 দল ছিল সেই 14 দলের নেতা কর্মীদের উনি নিয়ে এনেছিলেন, এবং আমি সেখানে সেই সম্বর্ধনা সভায় আমি ঘোষণা দিয়েছিলাম আজ থেকে আগামী 18 নির্বাচন যে হবে, আজকে আমি এখানে সেই 18 নির্বাচনে প্রচার কার্য শুরু করলাম এই বলে যে আজকে এখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন, এখানে জাতীয় দলের নেতৃবৃন্দ রয়েছেন, 14 দলের ইনু ভাই ছিল, তারপরে ডক্টর ব্যারিস্টার কি জাতীয় পার্টি উনি ছিলেন, তারপরে মেনন ভাই ছিলেন, এরা সবাই ছিলেন। আমি সেখানে আসেনি তারা, কিন্তু সরকারি সত্যিকার তারা ওই সময় সরকারেরও অংশীদার ছিল, তারা অনেকে মন্ত্রী ছিল, অনেকে এমপি ছিলেন, এভাবে এসেছিলেন। কিন্তু এখন যে ভেবে এসেছে আসতেছে, এটা নেভার হ্যাপেন।